যুক্তি ব্যবহার করে কোনো কিছু প্রমাণ করা বা অ্যানালাইসিস করা সেটাই ফিলসফি। আপনি ক্রিয়েটিভ ওয়েতে প্রবলেম সলভ করতে পারেন। বাট অ্যাকচুয়ালি কি আমরা এভাবেই ডিসিশনটা নেই? ক্যাপিটালিস্টিক হতে হবে, কম্পিটিশন করতে হবে এবং আমার পাশের জনকে ডিস্ট্রয় করতে হবে। আমাদের দেশের পয়েন্ট অফ ভিউ হলো অ্যাকচুয়ালি কিভাবে কাস্টমারকে গচিয়ে দেওয়া যাবে। বুলশিট জবস, দের ইজ আ লট অফ জব যেটার কোনো কারণ নাই, এটার কোনো জাস্টিফিকেশন নাই। কোনোদিন এভাবে দেখি নাই বেসিক্যালি বিগত 24 বছরে। বাংলাদেশের যে স্টুডেন্ট তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি নাই। আপনার ফিলোসফি হচ্ছে আমি সেল বাড়াবো ইন শর্ট টার্ম, আমাদের ফিলোসফিগুলো একমত, সেটা হচ্ছে টাকা কামাতে হবে এনিওয়েজ। আজকে আমরা কথা বলবো কর্পোরেট ফিলসফি, বিজনেস ফিলসফি, ক্যারিয়ার ফিলসফি। সেটা আপনারা কিভাবে দেখেন আমরা সেটাই শুনতে চাইবো। আমাদের আজকের গেস্ট আসিফ মাহতাব, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। উই আর এক্সাইটেড অ্যাকচুয়ালি যে এতদিন চাকরি করলাম কর্পোরেটে, অ্যাবাউট 24 ইয়ার্স। এখন আপনার কাছে জানতে চাই কর্পোরেট ওয়ার্ল্ডে কেন ফিলসফিটা গুরুত্বপূর্ণ? কোনোদিন এভাবে দেখি নাই বেসিক্যালি বিগত 24 বছরে। আজকে থেকে দেখা শুরু করব। এই প্রশ্নের উত্তরটা আমি আগে ডিফাইন করি। ফিলোসফি জিনিসটা কি? যুক্তি ব্যবহার করে কোনো কিছু প্রমাণ করা বা অ্যানালাইসিস করা সেটাই ফিলোসফি। আমি যুক্তি দিয়ে কোনো কিছু প্রমাণ করা। এখন আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে আপনি যদি কাউকে হায়ার করেন, ইউ হ্যাভ টু পারসন, মানে অল আদার থিংস ইকুয়াল। একজন হচ্ছে সে ক্রিটিক্যাল থিঙ্কিং ফিলোসফি করে, তার ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপড আছে, সে আপনার সাথে ক্রিটিক্যালি এঙ্গেজ করতে পারতেছে, তাকে নিবেন? নাকি একই সেম পারসন উইথ সেম কোয়ালিফিকেশন, তার মানে নলেজটা আছে, সে পড়াশোনা করে আছে, সেই নলেজের উপর লিমিটেড, বাট টু ইউটিলাইজ দ্যাট নলেজ ইন আ ক্রিয়েটিভ ওয়ে, ইন আ প্রবলেম সলভিং ওয়ে, ইউ নিড ক্রিটিক্যাল থিঙ্কিং। সো ওইখানে আপনার ফিলোসফিটা জানলে তখন আপনি সেটা করতে পারেন। আপনি ক্রিয়েটিভ ওয়েতে প্রবলেম সলভ করতে পারেন। সো দিস ইজ আই এম গোয়িং টু থ্রো দিস ব্যাক এট ইউ। আপনি কাকে নেবেন? যে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে, তা বুঝতে পারছেন যে তার সাথে কথা বলে যে হি ইজ আ ভেরি ক্রিটিক্যাল থিঙ্কার, হিজ ব্রেন ইজ ভেরি ক্রিটিক্যাল। আর একজন হচ্ছে তার জ্ঞান আছে, অল থিংস ইকুয়াল, সিজিপিএ ইকুয়াল, বাট হি ডাজন্ট হ্যাভ ক্রিটিক্যাল থিঙ্কিং। আপনি কাকে নেবেন? ডেফিনেটলি চয়েস ইজ নাম্বার ওয়ান। বিকজ কর্পোরেট তো সেটাই চাই যে অ্যাকচুয়ালি আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে পারে, নাম্বার ওয়ান, যে প্রবলেম সলভ করতে পারে, যে বিয়ন্ড চিন্তা করতে পারে, যে সামবডি হ্যাজ এ ভিশন। তার মানে আমার বর্তমানের বাইরে সে দেখার ক্ষমতা আছে, তার মানে হি ইজ এ ক্রিয়েটিভ থিঙ্কার। খুব ন্যাচারাল। বাট অ্যাকচুয়ালি কি আমরা এভাবেই ডিসিশনটা নেই কাকে এই কারণে নিব? আমরা চাই এটা, দ্যাটস অল রাইট। কিন্তু মুশকিলটা যেটা হয় কর্পোরেটে, যে বেশি কথা বলে, যে বেশি কোয়েশ্চেন করে, যে বেশি চ্যালেঞ্জেস দেয় ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে, সে কিন্তু সবসময় ওয়েলকামড হয় না। ট্রু। বস তাকে কিন্তু পছন্দ করে না। বস চাই কি, যেটা বলছি সেটা শোনো। সো দ্যাটস দ্য কর্পোরেট ফিলসফি অ্যাকচুয়ালি প্রিভেলিং। হোয়াট ডু ইউ থিঙ্ক? সেটা হতে পারে, প্রিভেলিং হতে পারে, বাট আলটিমেটলি ইউর বস ইজ গোয়িং টু অ্যাপ্রিসিয়েট ইউ যখন তিনি একটা প্রবলেমে ফেস করছেন, নিউ প্রবলেম, কোনো একটা প্রবলেম ফেস করছেন। ইউ প্রোভাইড হিম উইথ আ ক্রিয়েটিভ সলিউশন, আউট অফ দ্য বক্স সলিউশন, যেটা অন্য কেউ করতে পারছে না। তখন আপনি কি আপনার বসের থেকে উডন্ট ইউ বি ইন আ ফেভারেবল পজিশন? আপনার এমপ্লয়ার একজন আপনাকে একটা সলিউশন দিচ্ছে, বস এই যে আপনার প্রবলেমটা ফেস করছেন, এই যে মার্কেটিং প্রবলেম, এই যে এইচআর প্রবলেম, এটা আপনি এইভাবে যদি করেন তাহলে আপনার এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে, অ্যান্ড দিস ইজ দ্য রিজনিং বিহাইন্ড দ্যাট। সো ইউ নিড এ ক্রিটিক্যাল মাইন্ড ফর ইট। আপনি বইয়ের বাইরে বা বইয়ের নলেজটা ব্যবহার করে ইউ ব্রেক দ্য বাউন্ডারিজ, ইউ থিঙ্ক আউটসাইড দ্য বক্স। এইটা করার জন্য আপনার ইউ নিড এ ক্রিটিক্যাল থিঙ্কার, ইউ নিড সামওয়ান হুজ ট্রেন্ড ইন ফিলসফি, হুজ ইউজড টু, বা তার ব্রেনটা ইউজড টু ইন সলভিং নিউ প্রবলেমস ইন আ ইনোভেটিভ ওয়ে, ইন আ নিউ ওয়ে। এবং আমার মনে হয় জাতিগতভাবে এটা গুরুত্বপূর্ণ, যে জাতি বিভিন্ন সমস্যাগুলা ইনোভেটিভ ওয়েতে সলভ করবে এবং যে জাতি আরো বেশি চিন্তাশীল এবং যে জাতি হচ্ছে কি যে আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে পারবে, এন্টারপ্রেনার হবে, তারাই দেখা যায় কি যে আলটিমেটলি মোর সাকসেসফুল দ্যান দোজ হু অনলি ফলো ফুটস্টেপ। এখন এই বিষয়টা হচ্ছে, এটা ইউর অ্যাবসলিউটলি 100% কারেক্ট। আমাদের একটা প্রবলেম হচ্ছে আমরা আসলে যেই নলেজটা কেউ একজন বের করে দিয়ে যায় ওইটার উপরে আমরা লিমিটেড থাকি। কোনো জাতি কখনো, বা ইভেন when you talking about ইকোনমিক ডেভেলপমেন্ট, আমি যদি নতুন ইনোভেটিভ সলিউশন না আনতে পারি আর নতুন ইনোভেটিভ সলিউশন যদি প্রডিউস না করতে পারি, ইফ আই ক্যান্ট ক্রিয়েট নলেজ, আমার যে নলেজটা দিলেন আপনি সেইটাকে আমি যদি চ্যালেঞ্জ না করতে পারি, আমি যদি চ্যালেঞ্জ না করি কোনো আইডিয়াতে, ওয়েদার ইট বি সাইন্টিফিক নলেজ অথবা আপনি ইকোনমিক্যাল নলেজ, কর্পোরেট নলেজ বা যেই নলেজই হোক, সেই নলেজটাকে আমি চ্যালেঞ্জ করলেই না আমি আমার আরেকটা মানে বাউন্ডারির বাইরে যাব, তখনই তো আমি অ্যাজ আ সোসাইটি, অ্যাজ আ সিভিলাইজেশন, আই উইল বি পারসিভিয়ারিং অ্যান্ড ডুইং বেটার দেন আদার পিপল। আমি কম্পিট করতে পারবো। এক্স্যাক্টলি। এবং দেখা যায় যে ইনোভেশন ইন্ডেক্সে যে জাতিগুলো আগানো থাকে
তারাই দেখা যায় ইকোনমিক ইন্ডেক্সেও আগানো থাকে। ইনোভেশন হচ্ছে কি যে একটা জাতির যেমন হচ্ছে যে আপনার গ্রোথ রেটে ইকোনমিক গ্রোথের যেমন একটা ফুয়েল, ঠিক তেমনি আমি মনে করি কর্পোরেশনে বা বিজনেসে এক ধরনের ইনোভেটিভ ক্রিটিক্যাল থিঙ্কার পারসন সেই অর্গানাইজেশনের গ্রোথের ফুয়েল। ডেফিনেটলি সেক্ষেত্রে আমি মনে করি যে ফার্স্ট এক্সাম্পল অল ওভার দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাপল, রাইট? সো ইনোভেশনটাকে ডিফাইন করেছে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপল, যে কেন আমার প্রোডাক্ট নেবে। আমাদের দেশের বিজনেস কোম্পানিগুলা কিন্তু অ্যাকচুয়ালি ডোমিনেটেড হয় নট ক্রিয়েটিভিটি দিয়ে। আমাদের দেশের পয়েন্ট অফ ভিউ আমরা চিন্তা করি, আমাদের দেশের পয়েন্ট অফ ভিউ হলো অ্যাকচুয়ালি কীভাবে বিক্রি বাড়ানো যাবে, কিভাবে সেল করা যাবে, কিভাবে কাস্টমারকে গচিয়ে দেওয়া যাবে ইন এনি ওয়ে। শব্দটা বলছি গচিয়ে দেওয়া। সেখানে কিন্তু ক্রিয়েটিভিটির জগৎটা কিন্তু লিটারালি খুব কম আছে। আমরা ডিসিভড করছি থ্রু ভেরিয়াস মিনস, যে নট নেসেসারিলি যে আই এম ব্রিঙ্গিং ক্রিয়েটিভ সলিউশন, নট নেসেসারিলি যে আমারটা রোবাস্ট, বাট আমি পোর্ট্রে করছি অন দ্য সোশ্যাল মিডিয়া, অন দ্য অ্যাডভার্টাইজমেন্ট, অন দ্য মিডিয়াস আই এম দ্য বেস্ট উইথ রং ইনফরমেশন। এটাকে আপনি কীভাবে দেখেন? উইথ রং পারসেপশন, উইথ রং ভ্যালুজ। এটাতে দের ইজ আ লট অফ রিসার্চ, যেটা আমি এটা নিয়ে স্টাডি করেছি ব্যক্তিগতভাবে। সেটা হচ্ছে আপনি যখন ইমোরাল বা যেটাকে মানুষকে ডিসিভ করে যদি আপনি প্রোডাক্ট সেল করেন, ওভারঅল ইন দ্য লং রান ইউ উইল লুজ। ইনিশিয়ালি হয়তো আপনি প্রফিট দেখাতে পারছেন, যে ইনিশিয়ালি 1 বছরে আমার অনেক প্রফিট হচ্ছে, বাট ওভার দ্য ইয়ার্স ইউ উইল লুজ কাস্টমার ট্রাস্ট, অ্যান্ড ওয়েন দ্যাট হ্যাপেন্স তখন আপনি ওভারঅল কিন্তু বিজনেসে লুজ করবেন। সো দিস ইজ আ প্রবলেম। আপনার এখানে একটা ফিলোসফিক্যাল রুল আছে, যেটা হচ্ছে আপনার ফিলোসফি হচ্ছে আমি সেল বাড়াবো ইন আ শর্ট টার্ম, বাট এটা আপনার যদি ফিলোসফি হয় না যায়। ফর এক্সাম্পল আমি এক্সাম্পল দিতে পারি জাপানিজ, ওরা কিন্তু আপনাকে এই মার্কেটিং কম করে। ওরা হচ্ছে দে ওয়ান্ট আপনার প্রোডাক্ট আপনি ইউজ করবেন করে, ইউ উইল লাইক মাই প্রোডাক্ট অ্যান্ড ইউ উইল বাই মাই প্রোডাক্ট। এই জন্য ওদের যে ব্র্যান্ড ভ্যালুটা আছে জাপানিজ অ্যাজ এ নেশন, তো তাদের কিন্তু মানে এখনো কিন্তু সেটা আমাদের দেশে নাই। আমাদের দেশে কিন্তু নাই। আমরা কিন্তু অনেক সময় আমাদের নিজেদের প্রোডাক্ট অতটা ট্রাস্ট করতে পারি না, মানে আমাদের দেশি প্রোডাক্ট অনেক ক্ষেত্রে। দের আর গুড প্রোডাক্টস অবভিয়াসলি, উইদার নো ডাউট। তো এই জন্যই তো আমাদের এই জন্য লং টার্মে যদি আমরা কম্পিট করতে চাই, তখন আমাদেরও ফিলোসফিগুলি বুঝতে হবে যে আমরা কীভাবে অ্যাজ আ বিজনেস ফিলোসফি শুধু সেলস বাড়াবো, সেলস বাড়ালে এটার এফেক্ট কী। আমি যদি লং টার্ম চিন্তা করি, এখন যদি শর্ট টার্ম একটু লসও দেই, বাট লং টার্মে আমার বেনিফিট আসবে। বা আমার জাতিগতভাবে যদি আমি একটা বিজনেসে একটা করতে পারি যে আমার প্রোডাক্ট আপনি নিলে ইউ উইল নট বি আ লুজার ইন্টারন্যাশনালি। আমার থেকে ফুড প্রোডাক্ট নিলে আপনার প্রবলেম হবে না। এটা যদি আমি একটা ডোমেইন সেট করতে পারি, সেটা আমাদের জাতিগতভাবে যে ইমপ্রুভ হবে, অ্যান্ড ইন দ্যাট কেস উই আর অল গোয়িং টু বি বেনিফিশিয়াল। এটাও একটা ফিলোসফির পার্ট। দ্যাটস হোয়াট ইট শুড বি। একটা জাস্ট কাউন্টার প্রশ্ন, যে আসলে এই যে কর্পোরেট ফিলোসফির পিছনের আসলে রুটটা কিভাবে তৈরি হয়, হিস্ট্রিটা কিভাবে আসে, যেটা ডিফাইন করছে যে অ্যাকচুয়ালি আমাদের কর্পোরেট ফিলোসফি এরকম হওয়া উচিত। এটা এখন অ্যাজ আ ফিলোসফি আমি তো বললাম যুক্তি দিয়ে কোনো কিছু প্রমাণ করাটাই ফিলোসফি। এখন আমি আপনাকে যুক্তি এবং ডেটা গবেষণা দিয়ে আপনাকে দেখাতে পারবো যে আপনি যদি আপনার ওয়েতে ফলো করেন তার আউটপুটটা কী, এবং আমার ওয়েতে যদি বা অল্টারনেটিভ ওয়েতে যদি ফলো করেন তাহলে আউটপুটটা কী। ইন দ্যাট কেস ইটস বেসড অন সায়েন্টিফিক রিসার্চ, সোশিওলজিক্যাল রিসার্চ। সেটাকে আমি একটা ফিলোসফিক্যালি কনক্লুশন আনতে পারি যে এই ফিলোসফি যদি ফলো করেন, দিস ইজ দ্য ডেটা, এই ডেটা অনুযায়ী এটা হবে। সো আপনার ফিলোসফি এইটা হওয়া উচিত, নট এ, বি হওয়া উচিত। তো এইভাবে আমরা আসলে জিনিসটা এই জায়গাটাতে আসলে আমি ব্যক্তিগতভাবে আপনার একটা মানে সিগনিফিকেন্ট রোল দেখতে পাচ্ছি বাংলাদেশে, যে বিভিন্ন কর্পোরেশন গুলাকে, বড় বড় বিজনেস হাউস গুলাকে আপনি যদি জাস্ট এম্পেরিক্যালি শো করতে পারেন দিস ফিলোসফি ইজ গুড ফর ইয়োর কোম্পানি ইন লং রান, that can change the outlook of Bangladeshi products to the whole world as well as to ourselves. কিন্তু সেটাকে আমাদের পয়েন্ট হলো যে বিজনেস কিন্তু সাস্টেনেবল হয় অন মানি। টাকা না থাকলে বিজনেসকে সাস্টেনেবল করা যায় না, অ্যাট দ্য সেম টাইম বিজনেসকে স্কেল করা যায় না। যেই জায়গাটাতে অ্যাকচুয়ালি আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে শুরু করে অন্টারপ্রেনিউর প্লাস সার্ভিস মার্কেটার সবাই কিন্তু স্ট্রাগল করে, এবং তারা ডিফাইন করে আমাকে টাকা আনতে হবে এনি হাউ এনি মিনস। টাকা কীভাবে আনবো? পাবলিককে বোঝাও আমি সেরা। পাবলিককে কীভাবে বোঝাবো? থ্রু অ্যাডভার্টাইজমেন্ট। সেখানেই দেখেন কিন্তু মূল জায়গাটা, আমি মানুষকে একটা রং পারসেপশন তৈরি করছি ওভার এ পিরিয়ড অফ টাইম, জাস্ট ফর সার্ভাইভাল। এবং মানুষ কিন্তু আমার ইনফরমেশন নিচ্ছে,
সো এই জায়গাটাতেই কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রাডিকশনটা তৈরি হচ্ছে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ মাই ফিলসফি। সো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যেটা হয় যে আসলে আমাদের কর্পোরেশনে প্রত্যেকের টার্গেট থাকে, বিকজ আমাকে সাস্টেইন করতে হবে, স্যালারি দিতে হবে, এবং আমাকে আরও মোর প্রফিট জেনারেট করতে হবে আউট অফ আমার যেটা আছে। তখন যেটা করে বিজনেস ওনাররা একটা টার্গেট দিয়ে দেয়, একটা হলো ফাইন্যান্সিয়াল টার্গেট, একটা হলো যে তোমাকে লং আওয়ার কাজ করতে হবে, আরও বেশি তৈরি করতে হবে, আরও বেশি আসলে দিতে হবে অর্গানাইজেশনে। তখন কিন্তু যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি গুড ফিলসফার, গুড ইথিক্স অ্যান্ড ভ্যালুজ আছে, সে কিন্তু ভাবে যে তাহলে আমি তো কীভাবে সার্ভাইভ করব, কারণ আমি তো 8 ঘন্টার উপরে জয়েন করবে না, নট ফেয়ার। কেননা যে গুড ফিলসফি আছে সে 8 ঘন্টার ভিতরে একটা ইথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটির ভিতরে সে কাজ করছে। আর যে মনে করছে যে না ক্যাপিটালিস্টিক মাইন্ডসেট, আমাকে অনেক কাজ করতে হবে, আমাকে অনেক বিক্রি করতে হবে, অনেক টাকা আর্ন করতে হবে। এটা আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডের যে কারেন্ট স্ট্রাকচারটা, এটা নিয়ে আবার রিথিঙ্ক করতে হবে, রিইভ্যালুয়েট করতে হবে। একটা অ্যানথ্রোপোলজিস্ট উনি একটা বই লিখেছে, বইটার নামটা একটু বাজে হলেও বইটার নাম হচ্ছে বুলশিট জবস আ থিওরি। তো ওইখানে উনি দেখিয়েছেন যে আমরা অনেক জব যেগুলো কর্পোরেট করি অনেকটাই হচ্ছে ইটস কমপ্লিটলি ইউজলেস জবস, বা আমরা যে পরিমাণ টাইম 8 ঘন্টা কর্পোরেটে দেই, ইউ ক্যান ইজিলি রিডিউস দ্যাট টাইম অ্যান্ড হ্যাভ দ্য সেম এফিসিয়েন্সি। এটার একটা নাটক আমেরিকায় হয়েছে, এটার নাম হচ্ছে দ্য অফিস। ওই নাটকটার বেসিসই হচ্ছে এটা, যে দের ইজ আ লট অফ জব যেটার কোনো কারণ নাই, এটার কোনো জাস্টিফিকেশন নাই। যেই প্রোডাক্টিভিটি আমি আরও শর্ট টাইমে করতে পারি, যেই প্রোডাক্টিভিটি আমি আমার বাসায়ও করতে পারি, সেটা আমি এখানে অফিসে বসে রোবটের মতো থাকতেছি, আমি সাইকোলজিক্যালি ইম্প্যাক্টেড হচ্ছি, আমার প্রোডাক্টিভিটি ও নেট প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। এইটা বাড়ানোর জন্য আই ক্যান রিডিউস দ্য ওয়ার্ক আওয়ার্স। আমি টার্গেট দিচ্ছেন ঠিক আছে, অ্যাজ লং এজ দ্য ফিজিবল টার্গেট, বাট সে টার্গেটটা যে আপনার অফিসে বসে বসে করতে হবে এটা কিন্তু না। আপনি তাকে আরও ফ্লেক্সিবিলিটি দেন, এইটা যদি করেন তাহলে ওভারঅল আপনার আউটপুট বেড়ে যাবে। ইউ গিভ হিম ফ্লেক্সিবিলিটি, তার ফ্যামিলির সাথে সময় কাটাতে দেন। সে যদি কর্পোরেটে সকালে ঘুম থেকে উঠে 5টার সময় উঠে বা 6টার সময় উঠে রান্না বান্না করবে, নাস্তা করাবে, বাচ্চা খাওয়াবে, দেন অফিসে যাবে, 2 ঘন্টা জাম ঠেলে, তারপরে 8 ঘন্টা জব করবে, আবার মাঝের মধ্যে আরও বেশি করা লাগে কর্পোরেটে, ওইটা করার পরে সে আবার 2 ঘন্টা জাম ঠেলে এসে বাসায় করবে, হি ইজ গোয়িং টু বি ডিপ্রেসড। একটা ডিপ্রেসড ফ্রাস্ট্রেটেড মানুষ যখন হয়ে যাবে আপনাদের জব করতে করতে, কর্পোরেট ওয়ার্ল্ড করতে করতে, তখন তার প্রোডাক্টিভিটি তো অতটা বাড়বে না, তার ক্রিয়েটিভিটি বাড়বে না, সে ইনোভেটিভ সলিউশন দিতে পারবে না, তার 100টা চিন্তা। এইখানে আমি যেটা বলছি যে ওই যে বইটা বললাম যে বুলশিট জব আর থিওরি, তো ওইটা আমি সব কিছু অ্যাগ্রি করি না, বলে নিচ্ছি যে ওইটা সব কিছু অ্যাগ্রি করি না, বাট দি আইডিয়া যে এখানে অনেক কাজই আমি খুব ইজিলি বা আরও এফিসিয়েন্সি বাড়াই দিতে পারি সিম্পলি বাই রিডিউসিং দ্য ওয়ার্ক আওয়ার, বাই গিভিং মোর ফ্লেক্সিবিলিটি টু দি এমপ্লয়েজ। অ্যাজ আপনি জাস্ট মনিটর করবেন যে তারা তার কাজ করতে পারছে কিনা। যে আপনার যে অফিসের রোবটের মতো যে কাজ করতে হবে, দ্যাট ইজ নট ট্রু। আপনি অ্যাপেলের কথা বলেছেন অনেকবার, অ্যাপেল কিন্তু অনেক ফ্লেক্সিবিলিটি দেয়, আপনি আপনার ওয়ার্ক প্লেসে অনেক কিছু করতে পারবেন, অনেক রিল্যাক্স করারও জায়গা আছে, এগুলির কারণে কিন্তু অ্যাপেল গুগল তো আরো বেশি বিখ্যাত এই জন্য যে ফুল ফ্লেক্সিবিলিটি দিচ্ছে পিপলকে, এবং আরো আরেকটা এয়ারলাইন্স নাম মনে পড়ছে না, সো দে অলসো গিভ সো মাচ সাপোর্ট and it actually pays off. Actually গুগল যেটা করে, গুগল ইউ আর রাইট, যে গুগল প্যাট্রোনাইজ করে যে নিজস্ব কোনো প্রজেক্টে তারা কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ফোকাস করতে পারে, 20% 30% অফ দ্য টাইম, এবং সেটা যদি সাকসেসফুল হয় তাদের কমিটির চোখে, দে উইল ইনভেস্ট অন দ্যাট প্রজেক্ট, এবং সেখানে তারা প্রফিটটাকে শেয়ার করে নেয়। মোটামুটি একটা ফিলসফি। তো যে জায়গাটা আমি আসতে চাচ্ছিলাম, যে টিম ফেরিজ নামে একটা প্রোফাউন্ড ইন্টারন্যাশনালি ফেমাস রাইটার আছে, সেও কিন্তু এই কনসেপ্ট নিয়ে এসছে যে 4 hours ওয়ার্ক উইক and 4 days ওয়ার্ক উইক। সো 4 ঘন্টা এবং 4 দিন, 3 দিন থাকবে ছুটি এবং দিনে 4 ঘন্টা কাজ করবে। ক্রেজি, ইট ওয়ার্কড প্রবাবলি দেয়ার। আমাদের পয়েন্ট অফ ভিউ, আমাদের দেশের এন্টারপ্রেনার ভাবে এটা ওই দেশে কাজ করে, এখানে কাজ করে না। এক্স্যাক্টলি। এবং আমার মনে হয় কি যে এখানে এন্টারপ্রেনাররা নিজেরাও একটু ইনোভেটিভ হতে পারে। তার জন্য যদি মনে হয় কি যে আমি এক ঝাঁক বলদ পুষবো, সেটি বলদের মতো আউটপুট পাবে। একটা বলদে কিন্তু সারাদিন আপনার সরিষার ঘানি টানে, কিন্তু ওইটা দিয়ে কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট হয় নাই। যেই ব্যক্তি চিন্তা করলো যে এই বলদের জায়গাটা মেশিন বসায় দেয়, সেই কিন্তু আসলে আলটিমেটলি এন্টারপ্রেনার হতে পেরেছে। তো এই জায়গাতে আসা আমি বলবো যে নাও ইফ ইউ আর এ বিজনেস পারসন অর ইফ ইউ আর এ বস, রিথিঙ্ক, ইটস টাইম। ওকে, যে আজকের ভিডিও দেখার পরে 3 দিন পরে আপনি রিথিঙ্ক করবেন না, থিঙ্ক নাও।
সো লেটস সি ফিলোসফার কি বলে জি ফিলোসফি পয়েন্ট অফ ভিউ থেকে। এখন আপনি যেই মানে বইটাকে কথা বললেন যে থিওরিটাকে, ওটা আমিও স্টাডি করেছি। আমি ওইটার রেফারেন্সেই আমি জিনিসটা বললাম আর কি, যে 3 days হলিডে দেওয়া বা ছুটি দেওয়া, আমি দেখছি আমার এখানে ডেটা আছে, প্রোডাক্টিভ হচ্ছে। আমি 4 hours না বলে আমি যদি 8 ঘন্টার থেকে আপনি 6 hourও যদি করেন, 6 hours 4 days, হ্যাঁ 3 দিন আমি ছুটি দিব, সে তার ফ্যামিলির সাথে টাইম কাটাবে। এরকম যদি দেই তাহলে আমি যদি জানি এটা প্রোডাক্টিভিটি বাড়বে, আমার সব কিছু বাড়বে। বাট একটা জিনিস ফ্যাক্টর মিসিং হচ্ছে, আপনি এখন বাংলাদেশের যে স্টুডেন্ট তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি নাই। এখন তাদের অ্যাবিলিটি যদি না থাকে তাহলে সেই ফ্রি টাইমটা দিয়ে, ফ্লেক্সিবিলিটি টাইমটা দিয়ে সে তো কিছু করবে না, সে মুভি দেখবে বা সে হয়তো বা ফ্যামিলির সাথে টাইম কাটাবে না, সে আরেকটা জব নিয়ে নেবে। হ্যাঁ, তো এইভাবে পুরো জিনিসটা আরও স্ট্রাকচার্ড করে একটা পলিসির মাঝখানে, রিটেন পলিসির মাঝখানে সব কিছু করে আমরা মনে হয় আলটিমেটলি যদি ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করতে পারেন, মানুষকে ফ্রি টাইম দেন, কিছু তাকে ক্রিটিক্যাল ডেভেলপমেন্ট যদি তার হয়ে থাকে, ইন দ্যাট কেস আমি ডেফিনেটলি মনে করি আপনি ট্রাই করে দেখেন, ইউ উইল গেট মোর প্রোডাক্টিভিটি বেসড নট অন আমি মুখের কথা বলে দিচ্ছি বসে বসে, বেসড অন দ্য রিসার্চ দ্যাট ইউ সাইটেড। এবং আমার মনে হয় যে এই ক্রিটিক্যাল থিঙ্কিং নাই আমাদের ছেলেদের বা মেয়েদের তা না, অবশ্যই আছে, কিন্তু সেটাকে আমরা রাইট ওয়েতে অ্যাপ্লাই করতে পারি না। এবং যারা রিয়েলি থিঙ্কার তারা অনেক সময় হতাশ হয়ে যায় আমাদের যে গদবাদের এডুকেশনে। জাস্ট আমার মনে হয় যদি অ্যাডমিশন প্রসেসটা, কর্পোরেট অ্যাডমিশন প্রসেস মানে জব রিক্রুটিংটা যদি একটু মানে প্রিসাইজ হয়, তাহলে ঠিকই তারা অনেক ইনোভেটিভ স্টুডেন্ট পাবে, ক্রিটিক্যাল থিঙ্কার পাবে, এবং রিয়েলি এই ধরনের ওয়ার্ক আওয়ারে আমার মনে হয় আপনারা লাভবান হবেন। তো আমি নিজে অ্যাজ এ সার্ভিস হোল্ডার হিসেবে এই কথাটা বলছি, জাস্ট আজকে আলোচক হিসেবে না। এবং আমি বিশেষ করে আমি নিজেও যদি কখনো ব্যবসা করি, আমি ঠিকই ওই ধরনের লোক নিব যারা কাজ করতে, চিন্তা করতে পছন্দ করে, যারা আমার কোম্পানির ভালো চায় মনে মনে, এবং তাদেরকে এমনই সুযোগ সুবিধা দিতে চাই যেন তারা নিজেরাই নিজের ভিতর থেকে অনুভব করে যে ওনার জন্য বা এই কোম্পানির জন্য আমি কিছু করি, তাতে আমিও ওইরকমই রিটার্ন পাই, এবং এই ভালোবাসার সম্পর্কটা যেন সৃষ্টি হয়। এখন এখানে যেটা আমি আপনার সাথে ডিসএগ্রি করবো, আমাদের আপনি ক্রিটিক্যাল থিঙ্কার আছে, বাট হাউ টু ইউটিলাইজ ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে আমি ক্রিটিক্যাল থিঙ্কিং করবো, আমার তো ট্রেনিং লাগবে। এখন ভাষা সবাই জানে, মানে কথা বলতে জানে সবাই, কিন্তু পাবলিক স্পিকিং কিন্তু সবাই জানে না। জিনিসটা এরকমই, আপনার ব্রেন আছে, আপনি স্মার্ট, আপনি ইন্টেলিজেন্ট, বাট ওই ইন্টেলিজেন্সটা প্রপারলি কীভাবে ইউজ করবেন, দ্য স্ট্রাকচার ইউ ইউজ টু নতুন ইনোভেটিভ সলিউশন আনবেন কীভাবে, সেটার জন্য তো আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং ট্রেনিং লাগবে। দিস ইজ ওয়াই বিদেশের অনেক ইউনিভার্সিটিতে ফিলোসফি ইজ ম্যান্ডেটরি। কেন? আপনি যে সাবজেক্টই পড়েন, আপনি সায়েন্টিস্ট হতে চান, আপনার ফিলোসফি পড়তে হবে। আপনি বিজনেস পার্সন হতে চান, আপনার ফিলোসফি পড়তে হবে। কেন? বিকজ তারা ওই ফিলোসফির থ্রুতে তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপমেন্টটা করাচ্ছে বা করে। বিজনেসম্যানের অবজেক্টিভ টাকা আর্ন করা, যে চাকরি করছে তারও অবজেক্টিভ কিন্তু হাউ ফাস্ট আমি প্রমোশন পাই, আলটিমেটলি হোয়াট, মেকিং মানি। নাও যেটা দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি মানি আমাদের লাইফকে ইনফ্লুয়েন্স করছে, ওভারঅল ডোমিনেট করছে বিজনেসম্যান অ্যান্ড এমপ্লয়ি। সো আমার মনে হয় আসলে মানিকে যদি আমরা টার্গেট না ধরে ভ্যালুসকে টার্গেট ধরি, তাহলে আলটিমেটলি মানি আসবে আরো বেশি। ফর এক্সাম্পল, ইউ উইশ দ্যাট ইউর ওয়াইফ লাভস ইউ, তো জাস্ট কোন কাজগুলো করলে লাভ করবে ওইটাকে টার্গেট করে যদি আপনি কিছুদিন অভিনয় করতে থাকেন, প্রতারণা করতে থাকেন, দ্য রিলেশন উইল নট লাস্ট। সেম গোজ উইথ ইওর কাস্টমার্স। ঠিক কর্পোরেশনের এই চিন্তাটা করা উচিত, আমাদের কাস্টমারকে, আমাদের এমপ্লয়িকে আমি সেবা দেওয়ার চেষ্টা করি, ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, দে উইল সিক ইউ। এই জিনিসটা যখন আপনি দিতে যান, যে অ্যাপলের একটা ফোন পাওয়ার জন্য কি পরিমাণ ক্রেজ কাজ করে মানুষের যখন রিলিজ হয়, হ্যাঁ, তার কারণ they loved it before, even though people might have different opinions, some people might love Android, but this is how your business grows and sustains. So এই জায়গাটাতে ফোকাস না করে যখন আমরা কিভাবে চিটারি বাটপারি করে টাকা আদায় করতে পারবো কাস্টমার পকেট থেকে চিন্তাটা আসে, তখন কিন্তু আসলে আমাদের নিজের ধ্বংসের বীজ নিজেই বপন করি। আমার মতামত হচ্ছে যে আমি বিজনেস কেন করব, এটা যে শুধু পিওরলি ক্যাপিটালিস্টিক হতে হবে, এইটার সাথেই তো আমি আসলে এই ফিলোসফির সাথেই তো আমি অ্যাগ্রি পুরাটা করি না। একটা এক্সাম্পল আছে, এক্স্যাক্টলি হিস্টোরিক্যাল অতটা অ্যাকুরেট না হলেও দিস ইজ আ স্টোরি যেটা অনেকেই জানে, যে ইসলামের এমন একটা সময় গিয়েছে যে যেখানে একটা দোকানদারের কাছে গিয়েছে আমি আপনার প্রোডাক্টটা কিনবো, সে বলল যে না আমার থেকে কিনে না, আমার পাশের দোকান থেকে যান, আমার আজকে যথেষ্ট সেল হয়েছে। সে তার পাশের জনের কাছ থেকে গেল এবং সে একই কথা বলল। জিনিসটা হচ্ছে
আমাদের কালেকটিভ ডেভেলপমেন্ট এখন ওয়েস্টার্ন ফিলোসফি বলে যে ক্যাপিটালিস্টিক হতে হবে, কম্পিটিশন করতে হবে এবং আমার পাশের জনকে ডিস্ট্রয় করতে হবে, বাট উই ক্যান গ্রো টুগেদার, এটাও একটা পসিবিলিটি। বাট এই ফিলোসফিটা এখন এটা গণায় ধরে না। দেখেন এই দ্য আইডিয়া যে আমরা এইভাবে কোনোভাবে সাস্টেন করতে পারবো না, এটাও কিন্তু ট্রু না। আমরা হিস্টোরিক্যালি এভিডেন্স দেখলে যে এই ধরনের মাইন্ডসেট যে আমরা ওভারঅল সবাই ডেভেলপমেন্ট করব, এটাও কিন্তু অনেক দেশ সাকসেসফুল হয়েছে। এখানে হিস্টোরিক্যালি মেজরিটি অফ দ্য দেশ এভাবেই সাকসেসফুল হয়েছে। এই যে হার্ডকোর কম্পিটিশন, রানিং আফটার মানি বিজনেসে, দ্যাট ক্যানট বি দি অনলি অপশন। এখন আমরা সার্ভিস দিই, আমরা বিজনেস বলতে পারি উই আর টেকিং সাম প্রফিট, বাট আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা জনগণকে সার্ভিস দেবো। আর এখানে পাটোয়ারি ভাই যেটা অ্যাড করলেন, ইন দ্যাট কেস আপনার যে প্রফিট আসবে তা না, আপনার যদি প্রফিট কিন্তু ঠিকই আসবে, বাট আমার মোটিভেট সার্ভিস ওরিয়েন্টেড হওয়া উচিত, নট প্রফিট ওরিয়েন্টেড। প্রফিট শুডেন্ট বি, বলতেছি না প্রফিট ইজ নট শুডেন্ট বি আ ফ্যাক্টর, ইট ইজ গোয়িং টু বি দেয়ার, বাট ইউ অ্যাজ আ কোম্পানি আপনি এটা হিসাবে আপনি যদি টার্গেট করেন যে আমি বেস্ট সার্ভিস দিব, আমি তাদেরকে বেস্ট সেবা দিব, এই জন্য আমি এখানে আসছি, এই জন্য আমি কোম্পানিটা খুলেছি, এটা আমার মোটিভেশন, এটা তোমাদের ওয়ার্কার হিসাবে তোমাদের ফিলোসফি, এটা তুমি ওদেরকে সার্ভিস দিবা বেস্ট। এমপ্লয়ি এবং এমপ্লয়ার সাথে রিলেশনশিপটা কিন্তু এরকমই হওয়া দরকার, রাইট? সো এখানে তিনটা পার্টি, ওয়ান ইজ দ্য এমপ্লয়ার, সেকেন্ড ইজ দ্য এমপ্লয়ি, থার্ড ইজ দ্য কাস্টমার। এখন এমপ্লয়ার যদি মনে করে যে না আমি বেনিফিট দিব টু দ্য এমপ্লয়িকে কিন্তু ভাবতে হবে যে না আমিও সেরাটা দিব, আমি এটাকে মিসইউটিলাইজেশন করব না, আমিও এখানে ফাঁকি দিব না, বা আমি এখানে আমার দেওয়ার কমতি করব না। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে অ্যাকচুয়ালি তিনটা পক্ষই অ্যাকচুয়ালি কিন্তু এক জায়গায় আসতে পারছে না। কাস্টমার চাচ্ছে কম দামে ভালো জিনিস, এমপ্লয়ি চাচ্ছে ফাঁকিবাজি করে কম কাজ করে বা কোনো রকমে, রাইট? অনেক কিন্তু এরকম রিপোর্ট আছে, রাইট? বা কিভাবে মালিককে ঠকিয়ে আমি প্রমোশন পাবো, বেতনটা বাড়াবো, এক্স্যাক্টলি। আমি যে মালিকের ভালো চাইতে পারি, কোম্পানির ভালো চাইতে পারি, এটা যে আমার লক্ষ্য হবে, এটা যে আমার দায়িত্ব, ওই জন্য যে আমাকে টাকা দিচ্ছে সেটা অনুভব করি না। তার একটা কারণ হয়তো উনি ধরিয়ে দিয়েছে, কারণ আমাদেরকে যেই ধরনের কন্ডিশন দিচ্ছে, এত ঘন্টা কাজ করবে, এতক্ষণ তো এই জায়গাটাতে আসলে আমরা ওই লয়ালটি বা ফিলোসফিক্যালি আসলে ব্রেকডাউন করে ফেলি, যে মনে করি যে উই আর এক্সপ্লয়েটেড, সো ইফ আই এম এক্সপ্লয়েটেড আই উইল এক্সপ্লয়েট হিম, এই ধরনের। আমার এখানে আরেকটা জিনিস অ্যাড করি, আপনারা কিন্তু একমত এক জায়গায়, বা আমাদের ফিলোসফিক্যালি একমত, সেটা হচ্ছে টাকা কামাতে হবে এনিওয়েজ। কোম্পানি আপনাকে প্রফিট আপনাকে বলতেছে, কোম্পানি যে আপনার ইউ হ্যাভ টু ব্রিং মি মানি, আমি জানি না কীভাবে আনবা, ইউ হ্যাভ টু ব্রিং মি মানি। সো ওয়ার্কারের এই ফিলোসফিটা তার মধ্যেও আছে, আই হ্যাভ টু গেট মানি, আমি জানি না কীভাবে কামাবো, কোম্পানিকে লস দেই বা কাস্টমারকে লস দেই, ডাজেন্ট ম্যাটার, আই ওয়ান্ট মানি। কাস্টমারও সেরকম, আমি বলতেছে যে আমি সবচেয়ে কম দামে ভালো জিনিসটা নিব, মানে আমার এখানে যেই মানে যার থেকে নিচ্ছি তাকেও যে আমার একটা প্রফিট দিব না, আমাকে যে সবচেয়ে কম দামে দিবে কোয়ালিটি না দেখে, মানে আলটিমেটলি সবাই টাকা চিন্তা করছে না যে কোম্পানির মালিক কি এমপ্লয়িদের উপর নির্যাতন করে আমাকে এত কম দামে প্রোডাক্ট দিচ্ছে নাকি, সে হচ্ছে যে কমপ্লায়েন্ট অর্গানাইজেশন কিনা, তাই না, ফ্রম ভেরিয়াস ঘুষ দিয়ে দিচ্ছে কিনা, আমরা জাস্ট কম দামে পাবো আমি নিব। তো এইটাই আর কি। তো আলটিমেটলি আমরা কিন্তু এই ফিলোসফিক্যাল যে কন্ডিশনিংটা যেটা বাংলাদেশে হয়ে আসছে ইন কর্পোরেট ওয়ার্ল্ড, সেটা আমরা যেটা আলোচনা করলাম, সেটাও কিন্তু একটা ফিলোসফিক্যাল প্রবলেম। আর এই ফিলোসফিগুলি আমরা যদি এখনকে যে ডেটা আছে, যে গবেষণা আছে, সেইগুলোর উপর ভিত্তি করে আমরা যদি চেঞ্জ করি কিছু, আমরা যদি ক্রিটিক্যাল থিঙ্কারদের হায়ার করি, আমরা যদি ওয়ার্ক আওয়ার কমাই, তাদের এমপ্লয়ীদেরকে আমরা যদি সার্ভিস ওরিয়েন্টেড করতে পারি ইনস্টেড অফ প্রফিট ওরিয়েন্টেড, কোম্পানিগুলো যদি সার্ভিস ওরিয়েন্টেড হয়, কোম্পানিগুলো যদি এক্সেসিভলি কম্পিটিশন না করতে চায়, আই থিঙ্ক আমাদের মানে বাংলাদেশ অ্যাজ আ কান্ট্রি, একটা দেশ হিসাবে কর্পোরেশনের যে বিজনেসের যে ইকোনমিক যে গ্রোথ, এটা আমি মনে করি ইমপ্রুভ হবে। তাহলে যেখানে আমরা সে পৌঁছালাম অ্যাকচুয়ালি যে প্রত্যেকেরই একটা মাইন্ডসেট দরকার আছে, কিন্তু যে তার এমপ্লয়ি মাইন্ডসেট আমি দিব, আমি কাজে ফাঁকি দিব না। এমপ্লয়ার মাইন্ডসেট গিভিং মাইন্ডসেট, যে না আমি ট্রাস্ট করছি এবং আমিও দিতে চাই আমার জায়গা থেকে। আর কাস্টমারও কিন্তু একই, যে না আমি নিব ঠিক আছে, কিন্তু আমি এনশিওর করব যে আমিও ভ্যালু দিচ্ছি, রাইট ভ্যালু দেওয়ার মানসিকতা এবং অ্যাপ্রোচ, প্রোডাক্টটা ভ্যালু দিচ্ছি। সো তখনই কিন্তু একটা জায়গায় এসে থাকবে। দ্যাটস হোয়াট আপনারা এগ্রি করলেন, রাইট? আমি সেটাই আমি মনে করি সেটা, এবং আমি মনে করি জাস্ট নট বেসড অন আমার মনে হচ্ছে না, দের ইজ এনাফ রিসার্চ ডেটা, যেটা আপনিও হয়তো বা ফ্যামিলিয়ার, যে এটা তাই বলে যে এই প্রসেসে গেলেই আপনি মানে ওভারঅল আমাদের সবার ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হবে, সবারই ডেভেলপমেন্ট। একটা দেশের যদি একটা ট্রাস্ট হয়, যেমন জাপানের প্রোডাক্টের উপর আমাদের ট্রাস্ট আছে, এই ট্রাস্টের কারণে কিন্তু আমরা জাপানিজ প্রোডাক্ট কিনতে চাই। সো আমাদের দেশের প্রতিও যদি ইন্টারন্যাশনাল মানুষের ট্রাস্ট থাকে যে এরা এই দেশের প্রোডাক্ট আমি বেস্ট পাবো, ভালো পাবো এবং কোনো প্রবলেম হবে না,
তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের সবার ডেভেলপমেন্ট হবে, আমি এটা বলতে চাচ্ছি। পয়েন্ট এরকম যে যদি তুমি অনেক দূরে যেতে চাও তাহলে অনেকের সাথে যাও, আর যদি তুমি দ্রুত যেতে চাও একা যাও। আমাদের অবজেক্টিভ এবং গোল কিন্তু অ্যাজ এ নেশন অনেক দূরে যাও, অনেক ফ্লারিশ করা। ফর অ্যান এক্সাম্পল, আইটি ইন্ডাস্ট্রি ফ্লারিশ হওয়া দরকার, যেতে পারে। আমাদের গার্মেন্টস ফ্লারিশিং করেছে, অ্যান্ড আইটিকে ক্যাচ আপ করতে হলে কিন্তু একই রকমভাবে সবাইকে মিলে সব ইকোসিস্টেমকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সো থ্যাংক ইউ ফর শেয়ারিং, অ্যান্ড থ্যাংক ইউ অলসো আসিফ মাহতাব, আপনাকে আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। এবং অ্যানাদার জেন্টলম্যান, আমরা সবাই জানেন, মোহামেন পাটোয়ারি, আপনাকেও ধন্যবাদ দিচ্ছি। একই সাথে আপনারা যারা শুনছেন, আইদার আপনি কাস্টমার, আইদার আপনি এমপ্লয়ি, আইদার আপনি বিজনেসম্যান, বাট দিন শেষে সবাই কিন্তু আমরা একটি জায়গায়, যে আমরা সবাইকে সাপোর্ট করতে চাই, দিতে চাই, কেননা আমাদের গ্রোথ, আমাদের গোল একই জায়গায় গিয়ে শেষ হচ্ছে। সো আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নেক্সট এপিসোড দেখবার জন্য। আর যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই এটা ছড়িয়ে দিন এবং শেয়ার করুন। সো স্টে ওয়েল, স্টে হেলদি অ্যান্ড স্টে ওয়েলদি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।